নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দেখো জীবন মুখোপাধ্যায়ের বই আছে একাদশ শ্রেণীর ইতিহাসের আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো। তো দেখো তৃতীয় অধ্যায়ের যাবতীয় এমসি কিউব সেইগুলো আমি কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। আজকে আমি তৃতীয় অধ্যায়ের কিন্তু এসএ কিউব সলভ করে দেবো। তো দেখো একাদশ শ্রেণীর ইতিহাস, রাজনৈতিক বিবর্তন, শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এই যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিশেষ করে এসএ কিউব সেইগুলো কিন্তু সলভ করে দেবো। তো দেখো যে সমস্ত প্রশ্ন আছে, যেমন পলিস বা নগর বলতে কী বোঝো, পলিস কীভাবে উদ্ভব ঘটে, অক্টোপলিস কী, পলিসের দুটি বৈশিষ্ট্য লেখো, প্রাচীন গ্রিক পলিস কত ধরনের শাসন কাঠামো চালু ছিল। ঠিক আছে, এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্লিজ এইগুলো একটু সলভ করে দিন, কারণ ইউটিউবে সবাই ভিডিও দিয়েছে বাট এসএ কিউব কেউ সলভ করে দেয়নি। তো দেখো আমি তোমাদের সর্বপ্রথম কিন্তু এসএ কিউবগুলো সলভ করে দেবো। আমাদের এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এটা কিন্তু সলভ করেছে। তো দেখো চোরা কে, জনপদ বলতে কী বোঝো, মহাজনপদ বলতে কী বোঝো, গ্রিক পলিসের বসবাসকারী জনগণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তো দেখ এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে থাকো এবং খাতায় লিখে নেবে। ওকে, তারপরে দেখো সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, কে রোমান পঞ্জিকা ক্যালেন্ডারের সংস্কারকরণ করেন। তো দেখো 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। ঠিক আছে, এই যতগুলো প্রশ্ন আছে সেই প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই কিন্তু সামনের দিকে এগোতে পারি না। একমাত্র তোমরাই পারো আমাদের এই চ্যানেলকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং আশা করি যারা ভিডিওটা দেখছো তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে যে তারা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে এবং তাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। ফার্স্ট যে প্রশ্ন ছিল, পলিস বা নগর রাষ্ট্র বলতে কী বোঝো। তো দেখে গ্রিসের ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। 2 নম্বরের প্রশ্ন বলেছে পলিসের কিভাবে উদ্ভব ঘটে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিসে এই ধরনের বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের অস্তিত্ব লুপ্ত হতে থাকে। এই সময় আর পূর্বের আগে কি বলেছে দেখো, একটুখানি সরিয়ে দিচ্ছি। তো দেখো এই সময় আর পূর্বের আগামেমনন বা ইভোমিনিয়ান্স এর মতো বৃহৎ রাষ্ট্রের রাজার সন্ধান পাওয়া যায় না যাকে বলে। তো দেখো খুব সুন্দর করে লেখা আছে, আমি আর যদি পুরো লাইন বাই লাইন যদি পড়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি যাতে শর্টকাটের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো দেখাতে পারি, আর তোমরা কিন্তু পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন আছে অক্টোপলিস কী। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অক্টোপলিস কী জানো, তোমরা তো জানো যে এই অক্টোপলিস বলতে বোঝানো হয়েছে যে গ্রিকরা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার তাগিদে অনুভব করেছিল। এই উদ্দেশ্যে গ্রিসের একটু জায়গা সরে গেছে, হ্যাঁ, এই উদ্দেশ্যে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে অক্টোপলিস নামে এক শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠিত হতো। তো তোমরা এখান থেকে লিখবে, তোমরা পারলে এখান থেকে লিখতে পারো পরবর্তীকাল। ঠিক আছে, পরবর্তীকালে গ্রিসের বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য এখান থেকে এতটা লিখলেই হয়ে যাবে। তোমাকে এটা না দিলেও চলে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি কি করবে। আমাদের 4 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 4 দাগের প্রশ্ন বলেছে যে পলিসের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা জানো যে পলিস ক্ষুদ্রায়তন, সবাই জানে যে গ্রিক পলিস নগর রাষ্ট্রগুলি আকারে এবং আয়তনে আধুনিক রাষ্ট্রের তুলনায় খুবই ক্ষুদ্র। আর কি আছে, স্বল্প জনসংখ্যা। আর গ্রিসের পলিসগুলোতে কী আছে, জনসংখ্যা কিন্তু খুবই কম। ওকে, এবং তার সঙ্গে কিন্তু নাগরিক ও অনাগরিক আছে। তো তোমরা জানো যে প্রতিটি গ্রিস পলিসে বসবাসকারী জনগণ প্রধানত 2টি ভাগে ভাগ করা ছিল, একটা নাগরিক, একটা অনাগরিক। অনাগরিকরা 3 ভাগে বিভক্ত ছিল, বৈদেশিক, কৃতদাস ও মহিলা। তো দেখো তোমরা যে কোনো 2টো পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে, কিন্তু আমি 3খানা পয়েন্ট তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী। 5 দাগের যে প্রশ্ন বলেছে
বলেছে প্রাচীন গ্রিক পলিসের কত প্রকার শাসন কাঠামো চালু ছিল ও কী কী। তোমরা জানো যে একটা ছিল গণতান্ত্রিক, আর অভিজাততান্ত্রিক এবং সৌরতান্ত্রিক ছিল। ওকে, পরের প্রশ্ন আমাদের 6 নম্বরের প্রশ্ন, যে পলিস গুলির রাজনৈতিক ও সংগঠনের প্রধান কয়টি অংশ কী কী। তোমরা জানো একটা সমিতি আছে, পরিষদ আছে, আর ম্যাজিস্ট্রেট আছে। জাস্ট এই 3টি ভাগে আমি ডিটেলস আর বলছি না, জাস্ট কিন্তু শর্টকাট করে দিয়েছি। আর 7 দাগে হেলাইয়া কি, জুরির আদালতকে হেলাইয়া বলা হয়। পরের প্রশ্ন আছে মেট্রিক কারা। তো তোমরা জানো যে মেট্রিক কারা। মেট্রিক হচ্ছিল যে বিদেশিরা বিভিন্ন পলিসে বসবাসের অধিকার এবং সামাজিক স্বীকৃতি পেয়েছিল, এথেন্সে বিদেশিরা মেট্রিক নামে পরিচিত। তো মেট্রিক মানে কি, যারা পলিসে বাইরের দেশ থেকে যারা আসতো তাদেরই মেট্রিক বলা হতো। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন আছে। বলেছে অক্টোপলিস কি, অ্যাক্রোপলিস কি। অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিসের শাসন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হতো। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা হয় অ্যাক্রোপলিস। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অ্যাগোরা কি। তো দেখো অধিকাংশ পলিসে জনসাধারণের জন্য একটি বাজার প্রতিষ্ঠিত হতো যা অ্যাগোরা নামে পরিচিত। তো আমাদের পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, চোরা কি। তো দেখো চোরাটা কী ছিল, নগর প্রাচীরের বাইরে চোরা নামে একটি গ্রামীণ অঞ্চল থাকতো যেখানে দরিদ্রের বসতি, পশুচারণ ভূমি প্রভৃতি থাকতো। বিদেশি আক্রমণের সময় এই অঞ্চল জনশূন্য হয়ে যেত, সেটাকেই বলে চোরা বলে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী 12 দাগের প্রশ্ন কি বলছে, জনপদ বলতে কী বোঝো। নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হলো জনপদ। আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন। দেখো সুপ্রিয় দর্শকার্থী 13 দাগের প্রশ্ন কী বলেছে। 13 দাগের প্রশ্ন বলেছে গৃহপতি কাদের বলা হয়। জনপদে বসবাসকারী বিভিন্ন আর্য পরিবারের প্রধান গৃহপতি বলা হয়। মানে একটা সংসারের যে মেইন যে লিডার তাকেই গৃহপতি বলা হয়, যে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে এবং দায়িত্ব নিয়ে চলে, সবাইকে মেনটেন করে, সেটাই আমাদের গৃহপতি। তো এরকমভাবে লিখবে না তোমরা, এখানে যেটা লেখা আছে সেটাই কিন্তু লিখবে। 14 দাগের প্রশ্ন, জনপদ বলতে কী বোঝায়। তো দেখো বিভিন্ন সময় 2 বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ আয়তন রাজ্যের উত্থান ঘটে। এই জনপদ অপেক্ষাকৃত বৃহৎ এই রাজ্যগুলির জনপদ নামে পরিচিত। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। আমাদের পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝো। খ্রিস্টপূর্ব 6শ শতকে উত্তর ভারতে 16টি ছোট রাজ্যের বা মহাজন পদের অস্তিত্ব ছিল, একেই ষোড়শ মহাজন পদ বলে। ঠিক আছে, কাশী, কোশল, কুরু, কম্বজ, অবন্তী, অঙ্গ, অসমক, বৃজি, বৎস, চেদি, তোমরা এই কতগুলো নাম লিখলেই তোমাদের হয়ে যাবে। 16 দাগের প্রশ্ন, গ্রিক পলিসে বসবাসকারী জনগণ কয়টি ভাগে ভাগ করা আছে। তো দেখো 2টি ভাগে ভাগ করা আছে, ওটা দেশি, অপরটি কি আছে বিদেশি। ওকে, আমাদের পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, কলেজগুলির গঠন বিন্যাস কীরূপ ছিল। তো দেখো কলেজগুলির গঠন বিন্যাস ছিল শাসন কেন্দ্র ছিল মন্দির, বাজার, গ্রামীণ। তোমরা এইভাবে লিখলে হয়ে যাবে। শাসন কেন্দ্র সম্পর্কে একটু লিখবে। অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিসের শাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হতো। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে অ্যাক্রোপলিস বলে। ঠিক আছে, তোমরা এইগুলো লিখলে তোমাদের হয়ে যাবে। মন্দির আছে, যে কোনো 2টো লিখবে। ঠিক আছে, মন্দির আছে, এছাড়া নির্মিত বিভিন্ন দেবদেবীর মন্দির বা উপাসনা গৃহ ছিল। এবং তার সঙ্গে আমাদের 4 দাগে কী আছে, 3 নম্বর পয়েন্ট বাজার। অধিকাংশ পলিসের জনসাধারণের জন্য একটি বাজার প্রতিষ্ঠিত হতো যা অ্যাগোরা নামে পরিচিত। এখান থেকে কিন্তু ছোটো করে প্রশ্ন আসে অ্যাগোরা কি। এবং আমাদের 5 নম্বর পয়েন্ট আছে রোমান 5 আছে গ্রামীণ অঞ্চল। নগর প্রাচীরের বাইরে চোরা নামে একটি গ্রামীণ অঞ্চল থাকতো যেখানে দরিদ্রের বসতি, পশুচারণ ভূমি প্রভৃতি থাকতো। ঠিক আছে, তো দেখো তোমরা কিন্তু জাস্ট এই পয়েন্টগুলো লিখলে হয়ে যায়। শাসন কেন্দ্র, মন্দির, বাজার আর গ্রামীণ অঞ্চল। তো দেখো এখান থেকে কিন্তু এসএকিউ আসে, তার জন্য কিন্তু আমি পুরো টোটালটা লিখিয়ে দিয়েছি। ওকে, এবার 18 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। 18 দাগের প্রশ্ন বলেছে যে সাম্রাজ্য কাকে বলে। এবং সাম্রাজ্য কাকে বলে, যখন কোনো ভূখণ্ডের শাসক সম্রাট উপাধি করেন তখন তার অধীনস্থ রাষ্ট্রকে সাম্রাজ্য বলে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন 19 দাগের প্রশ্ন, কবে কাদের মধ্যে কি বলেছে সেরেনিয়াম যুদ্ধ হয়েছিল। তো দেখো 338 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে থিবস অন্যান্য গ্রিক রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু সেরেনিয়াম যুদ্ধ হয়েছিল। আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, ঝিলাম হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তো দেখো এটা হয়েছিল 327 খ্রিস্টপূর্বাব্দে রাজা পুরু ও কি বলেছে
বীর বিক্রমের সাথে কিন্তু আলেকজান্ডারের ঝিলাম যুদ্ধ হয়েছিল 327 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন। ঠিক আছে, 21 দাগের প্রশ্ন বলেছে পুলিশের পতনের দুটি কারণ লেখো। তো দেখো, সুযোগ্য সেনাপতির অভাব। পুলিশের যে সেনাপতি মানে সেনাপতি যে ছিল তারা কিন্তু সঠিক, তাদের কিন্তু ট্রেনিং ছিল না, তারা কিন্তু অযোগ্য ছিল। আর সামরিক দিক থেকে কিন্তু অনেক ত্রুটি ছিল, কিছু ডিসিশন নিতে কিন্তু ভুল হয়েছিল, তার জন্য কিন্তু পতন হয়েছিল। এবং নৌশক্তি সঠিকভাবে ছিল না, এবং নাগরিকদের যে অধিকার আছে তাদেরও অধিকার সঠিকভাবে ছিল না, তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু পতন হয়েছিল। ওকে, তোমরা আরও লিখতে পারো যে বিদেশি আক্রমণ। ঠিক আছে, 5 নম্বরে লিখতে পারো বিদেশি আক্রমণ, এটাও তোমরা লিখতে পারো, বিদেশি আক্রমণের ফলে কিন্তু পুলিশের পতন হয়েছিল। আমাদের নেক্সট প্রশ্ন 24 দাগের প্রশ্ন, কবে কোথায় রোম কী বলেছেন নগরীয় প্রতিষ্ঠিত হয়? ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ইতালীয় টাইবার নদীর উপকূলের আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু রোম নগরী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের পরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন, কি বলেছে যে পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো দেখো, পশ্চিম ও রোমান সাম্রাজ্যের রাজধানী হলো রোম, এবং পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী হলো বাইজেন্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল। আমাদের পরের প্রশ্ন 26 জায়গার প্রশ্ন, কি বলেছে মজন পদগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো, মজন পদগুলির দুটি বৈশিষ্ট্য হলো দেখাচ্ছি, অবিরাম লড়াই সংঘর্ষ বা মজন পদগুলি নিজেদের মধ্যে অবিরাম লড়াই সংঘর্ষের মাধ্যমে নিজ নিজ শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করেছিল। মানে নিজেদের মধ্যে, এটা মজন পদগুলির বৈশিষ্ট্য কী এসে, এরা নিজেদের মধ্যে লড়াই করতো। ঠিক আছে, এদের আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো, শাসন ব্যবস্থার প্রকৃতি। মজন পদগুলির মধ্যে 14টি মজন পদ ছিল রাজতান্ত্রিক, ব্রিজি এবং মল্ল নামে 2টি মজন পদ ছিল প্রজাতান্ত্রিক। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 28 জায়গার প্রশ্ন, সাম্রাজ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। সাম্রাজ্যের 2টি বৈশিষ্ট্য দেখো, কী আছে সাম্রাজ্য, একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ। সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদী নীতি অনুগ্রহণ করা। সাম্রাজ্যের উত্থান এবং প্রসার এবং সাম্রাজ্যবাদী হলো ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নীতি। আমাদের পরে 2 নম্বর পয়েন্ট আছে, কি আছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। প্রধান শাসক সাম্রাজ্যের প্রধান শাসক বা সম্রাট রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তোমরা তো জানো, এই দুটো পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন 29 দাগের। পরের প্রশ্ন 29 দাগের প্রশ্ন, কে রোমান পঞ্জিকা বা ক্যালেন্ডার সংস্কার করেন? জুলিয়াস সিজার রোমান পঞ্জিকা বা ক্যালেন্ডার সংস্কার করেন। আমাদের পরের প্রশ্ন 30 দাগের প্রশ্ন, কে আছে কে কবে জুলিয়াস সিজারকে হত্যা করেন? 44 খ্রিস্টপূর্বাব্দে ব্রুটাস নামে জৈনিক আততায়ীর হাতে জুলিয়াস সিজার আহত হয় বা নিহত হয়। তোমরা নিহত হত্যা করেন, জুলিয়াস সিজারকে হত্যা করেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 31 দাগের প্রশ্ন বলেছে কার নাম অনুসারে ইংরেজ আগস্ট মাসের নামকরণ করা হয়? তো দেখো, রোমান সম্রাট অক্টাভিয়াস আগাস্টাসের নাম অনুসারে ইংরেজি আগস্ট মাসের নামকরণ করা হয়। আমাদের পরের প্রশ্ন 32 জায়গার প্রশ্ন, যে সাম্রাজ্য ও রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। তো দেখো, আয়তনগত পার্থক্য। সাম্রাজ্য সাধারণত বৃহদায়তন হয় আর কিন্তু রাজতান্ত্রিক রাষ্ট্রগুলি ক্ষুদ্র বা বৃহৎ উভয়ই হতে পারে। ওকে, এটা লিখলে হয়ে যাবে। আমি আর একটা বলছি। 2 নম্বর আছে ক্ষমতা হস্তান্তরগত পার্থক্য। ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বা রানীর ক্ষমতা বংশানুক্রমিকভাবে হস্তান্তরিত হয়, কিন্তু নেপোলিয়ন সাম্রাজ্যের শাসন ক্ষমতা বংশানুক্রমিকভাবে বা হস্তান্তরিত হতো না। কিন্তু রাজতান্ত্রিক রাষ্ট্রে রাজা বা রানীর শাসন ক্ষমতা সর্বদা বংশানুক্রমিক হস্তান্তরিত হতো। ঠিক আছে, তো বুঝতে পারছো, আমি ভালো করে পড়ে দিচ্ছি, তোমরা খাতায় কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন আমাদের 33 জায়গার প্রশ্ন, কি বলেছে যে মৌর্য সাম্রাজ্য কীভাবে গড়ে ওঠে? মগধের অত্যাচারী রাজা ধননন্দ একবার চাণক্য নামে এক কূটনৈতিক পরায়ণ ব্রাহ্মণকে অপমান করলে চাণক্য রাজা ধননন্দকে উৎখাত করার সংকল্প নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সহায়তা সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েন। তার যুদ্ধনীতির সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টাব্দে নন্দ বংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত ও হত্যা করে মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, আমাদের পরের প্রশ্ন 34 জায়গার প্রশ্ন। 34 জায়গার যে প্রশ্ন আছে যে গ্রহণ পরিমক্ষ নীতি কি? সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্যগুলিকে নিজেদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে, কিন্তু ওই রাজ্যগুলিতে তিনি তার ক্ষমতা প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করেননি। সেখানে তিনি গ্রহণ পরিমক্ষ নীতি রাজাদের বশ্যতা স্বীকার করার প্রতিশ্রুতি আদায় করে তাদের রাজ্যগুলি ফিরিয়ে দেন।
তো তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা আরেকটু ভালো করে লিখবে। এখানে কিন্তু লেখাটা যা আছে ঠিক আছে, বাট এটাকে আরেকটু সুন্দর করে লেখা উচিত ছিল। তুমি এটা কী লিখবে যেটা আমি বলছি, যে গ্রহণ পরিমক্ষ নীতি বলতে বোঝানো হয়েছে যে সমুদ্রগুপ্ত আর দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিল, পরাজিত করে তাদের রাজ্য তাদেরকে ফেরত দিয়েছিল, ঠিক আছে। এবং তিনি একটা প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করেনি, তাদের কাছ থেকে কিছু বশ্যতা শিকারের মাধ্যমে তাদের রাজ্যগুলোকে ফিরে দিয়েছিলেন, মানে যারা রাজা ছিল তাদের কাছেই দিয়ে দিয়েছিল রাজ্যগুলো। অপরদিকে উত্তর ভারতের 9টা রাজ্য দখল করেছিল। উত্তর ভারতের কটা রাজ্য দখল করেছিল? উত্তর ভারতের 9টা রাজ্য দখল করেছিল। এই 9টা রাজ্য দখল করে তিনি কিন্তু তার আয়ত্তে রেখেছিলেন, মানে সেটা দখলই করে নিয়েছিলেন এবং ওটাকে গ্রহণ করেছিলেন, ঠিক আছে। উত্তর ভারতের রাজ্যগুলোকে তিনি গ্রহণ করেছিলেন এবং পরিমক্ষ কোনগুলো করেছিলেন? দক্ষিণ ভারতের 12টা রাজ্যকে কিন্তু তিনি পরিমক্ষ করেছিলেন। তোমরা এইভাবে লিখবে, এটা লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমাদের পরের প্রশ্ন কি আছে? আমাদের নেক্সট প্রশ্ন 35 দাগের প্রশ্ন, কে কাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন? তো দেখো, ডক্টর ভিনসেন্ট স্মিথ সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। 36 দাগের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? গুপ্তযুগের শাসকগণ পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ পুরোহিতদের ছাড়াও মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান নিষ্কর জমিদান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছে যারা গুপ্তযুগে ছিল, যারা খুবই বড় লোক ছিল, তারা কিন্তু পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ বা বিভিন্ন মন্দির, বিভিন্ন বিহার, বিভিন্ন পুরোহিত, একই ব্যাপার, এদের কিন্তু জমিদান করতেন। এই যে জমিদানটা করা বলা হয়, এই জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। আমাদের পরের প্রশ্ন 37 দাগের প্রশ্ন, কি বলেছে? জাস্টিনিয়ান কোড কি? তো দেখো, জাস্টিনিয়ান কোডটা কি, সেটা হলো যে মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে এই আইন কানুনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই আইনগুলির ভিত্তিতে সম্রাট জাস্টিনিয়ান পরবর্তীকালে প্রায় 4000 আইন সংবলিত জাস্টিনিয়ান কোড নামে একটি আইন বিধি রচনা করেন, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 38 দাগের প্রশ্ন, কি বলেছে যে অ্যাম্ফি থিয়েটার কি? তো দেখো, রোমের সুবিশাল অট্টালিকাকে অ্যাম্ফি থিয়েটার বলা হয়। পরের প্রশ্ন 39 দাগের প্রশ্ন, কি বলেছে ম্যাসিডোনিয়া কিভাবে বৃহৎ সাম্রাজ্য পরিণত হয়? তো দেখো, ম্যাসিডোনিয়ার সম্রাটরা প্রতিবেশী ক্ষুদ্র গ্রিক পলিসগুলির ও অনন্য গ্রিক অঞ্চলে একে একে দখল করে নিয়েছিল। এই কারণে ম্যাসিডোনিয়া বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। পরের প্রশ্ন 40 দাগের প্রশ্ন, কি বলেছে গ্ল্যাডিয়েটর লড়াই কি? রোমে বিশেষ একটি নিষ্ঠুর বা অমানবিক ক্রীড়া অনুষ্ঠান প্রচলিত ছিল। এতে খোলা জায়গায় কোনো কৃতদাসকে ক্ষুধার্ত পশুর সঙ্গে লড়াই করতে হতো। এটি গ্ল্যাডিয়েটর নামে প্রতিযোগিতা নামে পরিচিত। পরের প্রশ্ন 41 দাগের প্রশ্ন, কী বলছে ভারতে কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? ভারতে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। 42 দাগের প্রশ্ন, রোমান সাম্রাজ্যে কীভাবে উত্থান ঘটে? তো দেখো, সাধারণভাবে ইউরোপের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল প্রাচীন যুগ বা 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দের পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলে ধরা হয়। আর প্রাচীন যুগে ইউরোপের ম্যাসেডোনিয়া সাম্রাজ্যের পতনের পর এই সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে সেখানে পবিত্র রোমান সাম্রাজ্যের উত্থান ঘটে, ঠিক আছে। তোমরা এইভাবে লিখলে হয়ে যাবে। একটু বড় হয়ে গেছে যদিও, একটু কেটে ছোটো করে নেবে। 43 দাগের প্রশ্ন, কে কবে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? তো দেখো, আনাতোলিয়ায় 1299 খ্রিস্টাব্দে ওসমান অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 44 দাগের প্রশ্ন, কি বলেছে যে গুপ্ত সাম্রাজ্যে কিভাবে উত্থান ঘটে? তো দেখো, তোমরা লিখবে, এখান থেকে লিখবে, ঠিক আছে। ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দে পর্যন্ত সময় প্রাচীন যুগ হিসাবে চিহ্নিত হয়। এই যুগে ভারতের সর্বপ্রথম রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়। মৌর্য সাম্রাজ্যে, এটা রোম সাম্রাজ্য হবে না, আমারই বলাই ভুল হয়ে গেছে, প্লিজ কোনো কিছু মনে করবেন, এটা মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং মৌর্য সাম্রাজ্যের পতনের কিছুকাল পরে ভারতে বৃহৎ গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। তো দেখো, মেইন ব্যাপারটা কী বলতো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি পড়তে গিয়ে একটু বাই মিস্টেক হয়ে গেছে, কোনো কিছু মনে করবে না তোমরা, মানে লেখাটা ঠিকঠাক আছে, তোমরা লিখে নিও খাতায়। আমাদের পরের প্রশ্ন
45 জায়গার প্রশ্ন, মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্যের তুলনা করো। তো দেখো মুঘল সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য হলো প্রাদেশিক শাসন ব্যবস্থা, জায়গাদারি প্রথা, মনসবদারি প্রথা, নিরপেক্ষতা। তোমরা এইগুলো লিখলে হবে, এটা কিন্তু লিখলে হবে, ঠিক আছে। আবার অপরদিকে অটোমান সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য দেখো, এখানে কিন্তু অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্যটা কিন্তু অনেকটা বড় হয়েছে। কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা ছিল যে সুলতানের প্রতি আনুগত্য এবং যোগ্যতা বিচার করে অটোমান প্রশাসনে কর্মচারী নিয়োগ করা হয়। ন্যায় বিচারের ব্যবস্থাও ছিল, ন্যায় বিচার ছিল যে অটোমান সাম্রাজ্যের সুলতানি প্রশাসনে উলেমারা বিচার কার্য পরিচালনা করতেন এবং তার সঙ্গে জনকল্যাণও ছিল। দেশের সর্বাধিক অগ্রগতি তদারকির উদ্দেশ্যে অটোমান সুলতান রাজকর্মচারীদের উপর নজরদারি চালাতেন। 46 জায়গার প্রশ্ন, মুঘল আমলের কয়েকজন চিত্রকারের নাম লেখো। তো দেখো মুঘল আমলের কয়েকজন চিত্রকারও হলেন মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ, তারাচাঁদ, জগন্নাথ কেশব, নাদির সমরকান্দি, ঠিক আছে, বুঝতেই পারছো। এবং তার সঙ্গে 47 জায়গার প্রশ্ন, মুঘল যুগে কয়েকজন সঙ্গীত শিল্পীর নাম লেখো। তো তোমার মিয়া তানসেন, রামদাস, সুরদাস, হিরোদাস, ঠিক আছে, এইগুলো দুই একটা নাম লিখলেই হয়ে যাবে। 48 জায়গার প্রশ্ন, কবে মুঘল ও অটোমান সাম্রাজ্যের পতন হয়। তো দেখো 1857 খ্রিস্টাব্দে কিন্তু মুঘল সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে, আর অপরদিকে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে 1922 খ্রিস্টাব্দে। 1922 খ্রিস্টাব্দে। তো বুঝতেই পারছো মোটামুটিভাবে আজকে আমি তো দেখো সলভ করে দিয়েছি তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায়। প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ এমসিকিউ সব তো সলভ করেই দিয়েছেন, কিন্তু তার সঙ্গে কিন্তু এসএ কিউবগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো তাদের জন্য নিয়ে আসছে আমি এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ পেপার। আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব, চতুর্থ অধ্যায় নিয়েও আলোচনা করব, সেখানে কিন্তু এসএ কিউবগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।